এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের বক্তব্য শুনছিলাম এবং পয়েন্টগুলো নোট করছিলাম। এখানে অনেকগুলো বিষয় এসছে, কিছু কিছু বিষয় খুবই টেকনিক্যাল, আবার কিছু কিছু বিষয় অতটা টেকনিক্যাল না। কিন্তু যেহেতু আমাকে আমার অভিজ্ঞতার কিছুটা বিবৃত করার সুযোগ আছে, হয়তো আমি জানি না, হয়তো একটু সময় বেশি নিব, কিন্তু ওয়েলকাম। আমার মনে হচ্ছে যে এটা জানা দরকার। প্রথমত আমি এনপিআর যেটা যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি মনে করি এটা এই উদ্যোগ নেওয়া আবশ্যক। কারণ এটা যেহেতু দেখা যাচ্ছে যে আসলে আমাদের সেবার পরিসর বৃদ্ধি করতে হবে, বিশেষ করে সোশ্যাল টার্গেটিং এর জন্য অনেক ক্ষেত্রে আমাদের এগুলো দরকার হচ্ছে। আমাদের স্কুল গোয়িং চিলড্রেন আছে এবং কাজে নানা কারণে এটা দরকার আছে। কিন্তু এটা কিভাবে নির্মাণ করা হবে, তৈরি করা হবে, আমাদের আসলে ইলেকশন কমিশনের জন্য জাতীয় ডাটাবেস তৈরি করতে গিয়ে আমাদের হাতে সময় ছিল খুব কম। বাস্তবে এটা আপনাদের মনে রাখতে হবে যে আসলে প্ল্যানিংটা প্রপারলি করা যায়নি তখন। কিন্তু আমাদের সামনে তখন যে বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশনের যে ফর্ম ছিল ওটাকে আমরা দেখেছিলাম, একই সাথে ওই আইনে একই সাথে যে ইলেকশন কমিশন সবসময় সচরাচর যে ফর্মটা তৈরি করতো সেটাও আমরা দেখেছিলাম। তো এই দুটো মিলিয়ে মোটামুটি ফর্মটা তৈরি হয়েছিল এবং এখানে চ্যালেঞ্জেস অনেক ছিল। যেমন দেখেন, আমাদের নাম, মানুষের নামের বানানেই লোকজন নিজে এক একজন এক একভাবে লেখে। কেউ নিজের জন্ম তারিখ বলতে পারে না, এবং এটা এক একবার কিন্তু আপনি একটা লোককে জিজ্ঞেস করেন, সে বেশিরভাগ লোক এক একটা জন্ম তারিখ সে এক একবার এক এক রকম বলবে। ইন্ডিয়াতে আমি খোঁজ নিচ্ছিলাম, ওরা যখন ইউআইডি শুরু করেছে তখন ওরা লোকজনকে আগেই জেনে নেয় যে সে তার বার্থডে জানে কিনা, অথবা যদি জানা না থাকে অন্য কেউ বলছে কিনা, অথবা আদৌ তারা মেশিন জেনারেট করে দিচ্ছে। তো আমাদের ডাটাবেসের দিকে দেখলে দেখবেন 1-1-এ জন্মগ্রহণকারী লোকের সংখ্যা বোধহয় 50% বেশি হবে। তো সারা দেশের পয়লা জানুয়ারি যাদের আমরা পারি নাই, আমাদের ডাটা এন্ট্রি অপারেটরের নির্দেশ ছিল যে ওখানে পয়লা জানুয়ারি দিয়ে দিবে। আমি একটা অ্যানালিসিস করলে ব্রিগেডিয়ার ডাক্তার পাবেন যে এই জনসংখ্যার এটা খুব ব্যালেন্সটা হচ্ছে, বেশিরভাগ লোক এদেশে পয়লা জানুয়ারি জন্মগ্রহণ করেছে। আমরাও কিন্তু আমার জন্ম তারিখ 31শে ডিসেম্বর, এটা আমি দিনে এটা আমার স্যার দিয়ে দিয়েছিলাম। এটা আমাদের স্কুলে আমাদের সময় একটা কালচার ছিল স্যার, যে স্যাররা অনেক সময় নিজেরাই আমাদের জিজ্ঞেস না করে ওরা বসিয়ে দিত। এই কালচারে আমরা অভ্যস্ত, এটাই আসলে আমাদের কালচার। এখানে এইগুলো ট্যাকল করা কঠিন ছিল, এবং যে কারণে আসলে অনেকেরই এই যে এখনো যদি এনপিআর করতে চান, আপনি ওই লোকগুলোর হাতে যদি কার্ড না থাকে তাহলে সিম্পলি উইল গিভ এ ডিফারেন্ট ডেট অফ বার্থ। তাহলে আপনি এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন? এই জিনিসগুলো আসলে এগুলি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডাটাবেসের ইন্টিগ্রিটি এটার উপরে পুরোটাই নির্ভর করে। যে একটা লোকের যদি বার্থ নাম এবং ডেট অফ বার্থ নিয়ে আপনি ম্যাচ করতে চান, তাহলে আপনি তো একই লোকের দুবারই এন্ট্রি হবে। কাজে এখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। একই কথা আমাদের অ্যাড্রেসের কিন্তু আমাদের কোনো স্ট্যান্ডার্ড নাই। আমরা যদি রুরাল আরবান সিনারিওতে ধরি, ঠিক আছে, রুরাল ইজ মোর অর লেস ইজি। আপনারা হাউস হোল্ড নাম্বার দেওয়ার কথা বলেছেন আমাদের স্ট্যাটিস্টিক্স ডিভিশনের সচিব, কিন্তু এটা হয়তো গ্রামাঞ্চলে আমি জানি না হোল্ডিং নাম্বার, হয়তো স্ট্যাটিস্টিক্স এর এই নাম্বার ইউনিফর্মলি সবাই অ্যাকসেপ্ট করছে কিনা বা সবাই জানে কিনা, কিন্তু ওনাদের হাউস হোল্ড একটা নাম্বার আছে। শহরে আপনি যারা ডাটাবেস ডিজাইন করেন, এখানে অনেকেই আছেন, তারা বলেন যে আপনি ইলেকশন কমিশনের কিন্তু অন্যতম একটা চাহিদা হচ্ছে যে ডাটাবেসটা হতে হবে এলাকা ভিত্তিক। তার মানে যে লোক ধানমন্ডি থেকে ভোট দিবে তাকে আপনি নেম সার্চ করে যদি তার ভোটার লিস্ট বানান, ওই এলাকার 5000 লোকের ইট উইল বি অফ নো ইউজ, কারণ সেখানে অন্যান্য এলাকার লোক চলে আসবে। তাহলে আপনাকে এখন ধানমন্ডি এলাকার যদি আপনি অ্যাড্রেস ইউজ করতে চান, কেউ লিখছে ধানমন্ডি 5 নাম্বার, কেউ লিখছে যে বাড়ি হত অমুক অত ধানমন্ডি। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ। তো এইগুলো, এই যে আমি এই কথাগুলো কেন বললাম, এটা হচ্ছে আসলে প্ল্যানিং স্টেজটাকে যদি প্রপারলি আমরা প্রত্যেকটা কম্পিউটার ফ্রেন্ডলি না করি এবং এগুলি যদি অ্যানালিসিসের উপযোগী না করি, তাহলে কিন্তু ইলেকশন কমিশনের এই যে 3 বছর লেগে গেছে ডাটা ইন্টিগ্রিটি চেক করতে, ডাটা মাইগ্রেশন করতে, এবং এগুলো অনেক, এবং ক্লিনজিং এ প্রচুর সময় বের হয়েছে, এটা কিন্তু হয়তো এতটুকু সময় ওনাদের হতো না। বা এখন ভবিষ্যতে যারা ডাটাবেস তৈরি করবেন, এই কালচারাল টেস্টগুলি ওনাদেরকে আসলে মনে রাখতে হবে। একইভাবে আমরা তাহলে দেখতে পারি যে এর পাশাপাশি আসলে আমার যখনই এনপিআর এর কথা বলছি, আমি আসলে 0 to সব পপুলেশনের কথাই বলছি।
তাহলে আমি শুধু 0 to 18 এবং 0 to 18 প্লাসের কথা ভাবলে তো চলবে না। তাহলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য ওনারা যে ফর্ম ব্যবহার করেছেন সেখানে কোথাও 6টা ফিল্ড, কোথাও এক এক জায়গায় আসলে এক এক রকম। কোন কোন পৌরসভার ফর্ম একরকম, আবার দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের ফর্ম একরকম। এটা দিয়ে যারা এখানে বিশেষজ্ঞরা আছেন তারাই বলতে পারবেন এই ডাটা ইউজ করে আপনি কি একটা সেম ডাটাবেস তৈরি করতে পারবেন। আমি জানি না, এটা আমি তো কারিগরি বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু আমি এই প্রশ্নগুলো রাখছি আপনাদের। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তো এগুলি প্ল্যানিং স্টেজে রিজলভ না করলে এটা প্রচুর সময় নষ্ট হবে এবং এখানে অর্থেরও অপচয় হবে এবং দেখা যাবে যে ওই ডাটাবেসের আসলে ইউটিলিটি অনেক কমে যাবে। এই চ্যালেঞ্জ গুলো তো আমি বললাম এগুলো অনেকটা কালচার। কিন্তু সেক্রেটারি আমার মনে আমি একটু ইন্টারভেন করতে চাই। আমরা দেখেছি যে ইলেকশন কমিশনে কোন কোন ক্ষেত্রে ফ্যামিলি কে কে আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, দেখা যায় কিছু সমস্যা আছে। এটা সে বিষয়ে যাবে না। আচ্ছা, এটা আমি বলি এটা সিবলিংস বেসিক্যালি। এখানে আমাদের ডাটাবেসটা যেভাবে তৈরি করা আছে, এখানে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ডাটা তৈরি করে হাউসহোল্ড ভিত্তিতে, বা আমরা যেটা জিআর করি, তবে জিআর কিন্তু ইউনিভার্সাল না। আমি প্রশ্ন একটু পরে আসছি। জিআর কিন্তু ইউনিভার্সাল না, তাই না? আমাদের প্রত্যেকটা লোকের সব ডাটা, মানে শহরাঞ্চলেও তো আমার সমস্ত এইবার যেটা করব এখানে আমি হাউসহোল্ডের ভিত্তিতে করছি, ওখানে কিন্তু আইডি থাকছে না কাজে। এবং আমাদের আমি এই জিনিসগুলো কিন্তু এনপিআর এর প্ল্যানিং স্টেজে একটা ফার্ম, একটা সলিড গ্রাউন্ড তৈরি করার জন্য এগুলো বলছি, যাতে এই অভিজ্ঞতাগুলোর পুনরাবৃত্তি না হয়। তাহলে এনপিআর করতে গেলে আমাদের এই সমস্ত জিনিসগুলো আসলে আগেই প্ল্যানিং স্টেজে রিজলভ করতে হবে। একই সাথে যে কথাটা আসলো যে আসলে অন্যান্য বিভাগের তাদের নিজস্ব চাহিদা থাকবে, আমাদের হেলথ কেয়ার এর সাথে পুরোপুরি এনপিআরকে ইন্টিগ্রেট করতে হবে এটা আমি মনে করি না। কারণ আপনারা যদি আমাদের ডাটাগুলির দিকে দেখেন, ওখানে হয়তো নাম দাম দু একটা ছাড়া অন্য কিছুই মিলবে না। আর আমাদের জিআরটা মূলত তৈরি করা হয় আসলে ডিজিজ বার্ডেন, ডিজিজ প্রোফাইল গুলো দেখার জন্য। এটা কিন্তু ন্যাশনাল আমার হেলথ পলিসির জন্য যেটুকু কাজে লাগবে, এটা সার্ভিস ডেলিভারি ওরিয়েন্টেড না। কিন্তু যখনই আমি হেলথ প্রোফাইলটা তৈরি করব কোন এলাকার, ওখানকার ডিজিজ বার্ডেন দেখবো, তখন কিন্তু আমি এটা প্ল্যানিং করতে পারবো এবং আমি সেখানে আমার লোকবল কিভাবে বিন্যাস করতে হবে, কি ধরনের মোবিলাইজেশন লাগবে। আর এটা আমাদের এমআইএস এর ডাইরেক্টর এখানে আছেন, আমি ভুল বলে থাকলে ইউ প্লিজ কারেক্ট মি, কিন্তু এটা এইভাবে আসলে কাজ করা যায়। এইখানে আসলে এনপিআর কাজে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এসেছে, যেটা আমি মনে করি, যেটা আখতারুজ্জামান সাহেব বলেছেন, যেটা সাদিকও আরেক দিক থেকে বলেছে যে লিগাল রেসপন্সিবিলিটি। এই লিগাল রেসপন্সিবিলিটি আইডি কার্ড তৈরির এখনো আছে ইলেকশন কমিশনের, কিন্তু লিগাল রেসপন্সিবিলিটি অন্য একটা অর্গানাইজেশনকে হয়তো উন্নয়নের মাধ্যমে দেওয়া যায়, সেটা অন্য কোনো, সেটা কোনো বড় সমস্যা না। কিন্তু 0 to 18 যখন আমরা তৈরি করেছি ওটাকে ঠিক করা এবং এটাকে দ্বিতীয়বার করার, তো মানে 18 প্লাসের যে ডাটা, এটা কিন্তু বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে এটার অ্যাকিউরেসি কিন্তু 99.5 এরও বেশি। এবং ইনক্লুশন যদি দেখেন তাহলে কিন্তু প্রায় প্রতিটি যারা তখন ছিল বাংলাদেশে, কেউ না থাকলে কিংবা ইচ্ছা করে বাদ না গেলে, নেহায় অশক্ত না হলে তাদের জন্য বিশাল সুযোগ ছিল, তারাও কিন্তু এই ডাটাবেসে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এই ডাটাবেসের যেটা গুরুত্ব, যে এই কাজটা দ্বিতীয়বার করার দরকার হবে না, তাহলে এনপিআর এটার উপরে বিল্ড করতে পারবে। কিন্তু এনপিআর এর নিজস্ব যে দায়িত্ব থাকবে, আমার মনে হয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা বলা হয়েছে যে লেয়ার 1-এ এনপিআর কাজ করবে। তাহলে এনপিআর কি একটা ইউআইডি তৈরি করতে পারে না? এটা একটা বিষয় চিন্তা করা যায়। যেমন ইন্ডিয়াতে যেমন ওরা ইউআইডি করেছে, তাহলে সে একই ইউআইডি বার্থ রেজিস্ট্রেশনের সময় যেটা ইউজ করা তৈরি করা হতে পারে, সেটা হয়তো পরে ইলেকশন কমিশনের ডাটাবেসে ওটাকে ইনক্লুড করা যেতে পারে। আর এটা সাথে সাথে যে ন্যাশনাল ওয়াইড করে এটাকে ইনক্লুড করতে হবে এরকম কোনো কথা নেই। লোকজন যখন সার্ভিস গুলো নিতে থাকবে তখন এগুলো কিন্তু আস্তে আস্তে ইনক্লুড করা যেতে পারে। কাজে এটা আসলে একটা, এটা ক্রমান্বয়ে এটাকে হওয়ার সুযোগ আছে। আমার মনে হয় যে কোনো ডাটা, এখানে আরো কিছু প্রশ্ন যেগুলো হয়েছে, যে কোনো ডাটাবেসের জন্যই আসলে নিরাপত্তা এবং প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা কেউ জানেন, আমরা কিন্তু যখন আমি ইলেকশন কমিশনে ছিলাম, উত্তরা থেকে এক ভদ্রলোক এসে একদিন বলল যে মহিলাদের তাকে সিডি দিতে হবে। কেন? উনি ম্যাচ মেকার, এটা পেলে ওনার খুব লাভ। আমরা তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিলাম যে ডাটাবেস, আমরা গোটা ডাটাবেস
নেটে রাখবো না, আমরা নেটে কিন্তু দিই নেই। এরপরে তো ওই ডাটা নিয়ে আপনারা জানেন যে ওই ডাটা থেকে কিন্তু আইডি কার্ড বানানো সম্ভব, ফেক আইডি কার্ড প্রচুর তৈরি হচ্ছে। সেজন্য কিন্তু ইলেকশন কমিশন থেকে পরে আমরা ডাটাবেসকে আমরা কিন্তু পরে আর পিডিএফ ফাইল ছবি সহ আর দিই নেই। শেষে আমরা পরে প্রোগ্রাম তৈরি করেছি যেটাতে ইন্টারনেটে গিয়ে তার ভোটার নাম্বার এবং ভোটার লিস্টে জানতে পারে, ওটা সেপারেট প্রোগ্রাম তৈরি করতে হয়েছে। কিন্তু ওই কাজটাকে অন্যভাবে অ্যাড্রেস করা হয়েছে, যদিও লিগেল রেসপন্সিবিলিটি ছিল। এবং এগুলি কিন্তু প্রাইভেসি, এটা তো আমি বললাম যেটা হয়তো আপনারা যেটা কৌতুক করে এটা শুনলেন, কিন্তু ইকুয়ালি আমার যদি কেউ পিন নাম্বার জানে তাহলে আমার ছবিটা যদি সে পায় তাহলে তো সে অনায়াসে আর একটা আইডি কার্ড বানাতে পারবে, সেটা দিয়ে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, পাসপোর্ট তৈরি করতে পারবে, হয়তো অনেক কিছুই করতে পারবে। কাজে প্রাইভেসির ইস্যুটা আরো অন্যদিকেও ট্যাকল করতে হবে। একটা লোকের যদি সে ঋণ খেলাপি কিনা এটা খুবই একটা ব্যক্তিগত, যতক্ষণ পর্যন্ত কোনো লিগেল এন্টিটির কোনো এটা ডিমান্ড থাকছে না ততক্ষণ পর্যন্ত এটাকে ব্যক্তিগত তথ্য হিসেবে মেনে নিতে হবে। হ্যাঁ, অন্য একটা ব্যাংক জানতে চায় তাকে লোন দেওয়ার সময় কিংবা তিনি নির্বাচন করতে চান তখন হয়তো এটা জানতে চাইতে পারে। ততক্ষণ পর্যন্ত এই তথ্যগুলিকে আসলে সুরক্ষা করতে হবে এবং প্রাইভেসির ইস্যুটা আসলে আমাদের আইন কানুনগুলিতে আনতে হবে। এগুলো খুব পরিষ্কারভাবে বোধহয় সংবিধানে আমি এটা দেখি নাই, কিন্তু এগুলো যদি আইনে বিল্ট ইন করে নেওয়া যায় তাহলে এটাকে অ্যাড্রেস করা যাবে। এবং নির্বাচন কমিশনের আইনে কিন্তু এগুলোকে ভিতরে আসলে এটা ইনক্লুড করা আছে, যে জন্য এই কাজটা করা হয় না। তো আর অন্যান্য আমি আরেকটা বিষয় বলতে চাইব যে এখানে যারা প্রশ্ন তুলেছেন আসলে বিভিন্ন ডাটাবেস যেন না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে যেটাই যে ডাটাই থাকুক, যে ফিল্ডগুলো থাকুক, অন্যদেরকে আসলে আপনারা এখানে বলা হয়েছে যে লিমিটেড অ্যাক্সেস থাকবে। তাহলে লিমিটেড অ্যাক্সেস থাকলে সরকার একটা প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠান থেকে ডাটা পুল করবে, এটা তো অ্যালাউ করে সফটওয়্যার ইলেকশন কমিশনের রেডি আছে। সেরকম অন্যান্য যারা ডাটাবেস তৈরি করবে তারাও এই ফেসিলিটি দিতে পারবে। কিন্তু সেম সেটস অফ ডাটা যদি বিভিন্ন জন রেকর্ড করতে শুরু করেন, চেঞ্জ করতে শুরু করেন, তাহলে কিন্তু কোনো ডাটাবেসের আর কোনো আসলে মূল্য থাকবে না। তো এই জিনিস হয়ে যাবে, এখানে একই লোকের বাজেট দুটা হয়ে যাবে, তিনটা হয়ে যাবে। তো আমার মনে হয় এই এনপিআর নিয়ে আমাদের কতগুলো জিনিস আমরা যদি প্ল্যানিং স্টেজে রিজলভ করে ফেলি, সেই সাথে বিশেষ করে আমি বলবো যে 0 to 18 ডাটা, এটা কিন্তু ইলেকশন কমিশন থেকে রিকোয়েস্ট করা হয়েছিল, ডিউ লেটারও দেওয়া হয়েছিল, যারা বার্থ রেজিস্ট্রেশন করছে তারা যেন ইলেকশন কমিশন থেকে 18+ ডাটাটা নেন এবং 0 to 18 ওনারা, এটা কিন্তু আমি নিজেও বেশ কয়েকটা মিটিং করেছিলাম ওনাদের সাথে এবং এটা কিন্তু ওনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেই ক্ষেত্রে তাহলে ডুপ্লিকেশনের ভয় থাকে না এবং সবচেয়ে বড় কথা যেটা, এই ডাটা ইন্টিগ্রিটিটা নিশ্চিত করা যায়। তা এবং আমি মোটামুটি এটুকুই বলতে চাই। আর একটা কথা যেটা বলেছেন আসলে বায়োমেট্রিক ডাটা কালেকশন, এটা যথেষ্ট জটিল। আর তবে এটা ঠিক যে এখানে ইমেজ কোয়ালিটি খারাপ এবং আমার ধারণা কিছু ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং, কিন্তু ওনারা যখন পরে আরেকটা রাউন্ড যাবেন, আসলে এখানে একটা প্রভিশন আছে যে ফার্স্ট রাউন্ডে 8,000 মাত্র পাবে, এটা খুব ভালো। কাজেই ওনারা কিন্তু এটা আসলে আপডেট করতে পারেন, তখন হয়তো আইকার স্ট্যান্ডার্ডের ছবি ওনারাই নিতে পারবেন, তাহলে তখন ওই ছবি আর বারবার তুলতে হবে না, কিন্তু পরবর্তী ধাপে যখন এটা করবে। কাজে এখানে এই যে ডাটাবেসটা তৈরি হয়ে যাচ্ছে, আসলে এটার পিছনে প্রচুর শ্রম দেওয়া হয়েছে এবং এটার পিছনে কিন্তু মোটামুটি প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। ইন্টারন্যাশনাল এক্সপার্টরা কাজ করেছেন, ন্যাশনাল এক্সপার্টরা কাজ করেছেন। কাজে এই সম্পদটাকে ইউজ করতে হবে, কিন্তু এখন ওনাদের ডিজাস্টার রিকভারি সাইট বোধহয় তৈরি হয়নি। কাজে এখানে এই চ্যালেঞ্জ, আমার মনে হয় এই চ্যালেঞ্জগুলো আগে আসলে রিজলভ করার দরকার হবে। তো এটুকু বলে আমি শেষ করতে চাই এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সময় বেশি নিয়ে থাকলে ক্ষমা করছি। ধন্যবাদ মিস্টার সেক্রেটারি, মিস্টার হুমায়ুন কবির।